আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি আল্লাহর অশেষ রহমতে ও মেহেরবানিতে আপনারা সকলে ভালো আছেন আর আপনারা দেখছেন প্রস্ফুটিত ভালোবাসা। ঠাস, তোর সাহস কি করে হয় অন্য ছেলেকে প্রপোজ করার? ভাইয়া, আমি আসলে বলতে চাইনি। ওই সিমি কথাটা শেষ করতে পারলাম না, তার আগে আরো পরপর দুটো থাপ্পড় মারল। আমি গালে হাত দিয়ে নীরবে চোখের পানি ফেলতেছি। আসুন পরিচয়টা নিয়ে নিই। আমি আভা ইসলাম, মা বাবার একমাত্র মেয়ে। আর যে শয়তান ছেলেটা একটু আগে আমাকে এতগুলো থাপ্পড় মারলো সে হলো আয়ান ভাই, আমার বড় আব্বুর ছেলে। আমার বাবারা দুই ভাই এক বোন। আমার বাবার নাম আনোয়ার খান ও বড় আব্বুর নাম মনোয়ার খান। বড় আব্বুর এক ছেলে আয়ান ভাই ও এক মেয়ে নিশি আপু, যে আমাকে অনেক ভালোবাসে। ছোট ফুপির নাম শেফালি, ওনার বড় ছেলে শরীফ ভাই ও দুই যমজ মেয়ে রিঙ্কিউ পিঙ্কি। ওরা দুজন আমার সমবয়সী, আমাদের অনেক ভালো সম্পর্ক। আয়ান ভাইয়ের হাতে থাপ্পড় খেয়ে এখনো কান্না করতেছি আর মনে মনে গালি দিচ্ছি, জীবনে বউ পাবি না তুই, তোর বউ অন্য বেড়ার সাথে ভেগে যাবে শালা, দেখিস। আজকে কলেজে গিয়ে শুনি ক্লাস নাকি হবে না। এই জন্য আমি, রুহি আর সিমি, আমরা তিন বান্ধবী মিলে কলেজে মাঠে বকুল গাছের নিচে বসেছিলাম। হঠাৎ রুহি আমাকে বলল, দোস্ত তুই ভীতু নাকি সাহসী? আমি একটু ভাব নিয়ে বললাম, অবশ্যই সাহসী, আমি কোনো কিছুতেই ভয় পাই না, সব পারি। রুহি আভাকে বলল, তাহলে দোস্ত তোর সাহসের পরীক্ষা হয়ে যাক, তুই কি বলিস মিলি? সিমি ও রুহির সাথে তাল মিলিয়ে মিলি বলল, হ্যাঁ আভা, আজকে হয়ে যাক তোর সাহসের পরীক্ষা। আভা একটু ভয় পেল। আভা মুখে হাসি নিয়ে বলল, বল কি করতে হবে? রুহি বলল, বেশি কিছু করতে হবে না, ওই যে আমার সিনিয়র রাকিব ভাই আছে না, ওনাকে তোকে প্রপোজ করতে হবে। কি, তোদের মাথা ঠিক আছে? এটা কিরকম সাহস পরীক্ষা? অন্য কিছু বল এটা বাদে। রুহি ও সিমি বলল, তোকে সাহসের পরীক্ষা দিতে হলে এটাই করতে হবে, জাস্ট প্রপোজ, বিয়ে তো আর করতে বলছি না। শেষে আভা বাধ্য হয়ে রাজি হলো। রাকিব প্রপোজ করার জন্য আভা তার সামনে গেল এবং তাকে বলল, আমি আপনাকে ভালোবাসি রাকিব। রাকিব তো অবাক, কখনো ভাবতেই পারেনি যে মেয়ের জন্য সবাই পাগল সেই মেয়ে তাকে প্রপোজ করতেছে। অবশ্য রাকিবও দেখতে অনেক সুন্দর, উচ্চতা 5 ফুট 7 ইঞ্চি, গায়ের রং সাদা, চোখে থাকে চশমা। আভা তখনই এসে রুহি ও সিমির কাছে বলল, হয়েছে, তোদের পরীক্ষা নেওয়া দেখলি তো, আভা সব পারে। তবে যাই বল দোস্ত, রাকিব ভাইয়া মনে হয় সত্যি সত্যি ভাবছে তুই ওকে ভালোবাসিস। ভাবলে আমার কি, কালকে কলেজে এসে বলে দিব যে মিথ্যা বলছি, তখন শুধু সাহস দেখানোর জন্য। তারপর তো আপনারা জানেনই আমার কোনো দোষ ছিল না। ভালোভাবে আমার কথা না শুনেই আয়ান ভাই আমায় মারলো, এই জন্য ওনার উপর খুব রাগ উঠতেছে। কেন রে, আমার গালটা কি তোর সরকারি মনে হয়? সবসময় শুধু মারবি? সব থেকে বেশি রাগ উঠতেছে রুহি সিমি ওদের উপর, যার জন্য আমার এত মার খেতে হলো। ওরা যদি প্রপোজ করতে নাই বলতো তাহলে আয়ান ভাইয়ের হাতে মার খেতে হতো না। কালকে কলেজে গিয়ে ওদের দুজনকে চিবিয়ে খাবো। সকালে ঘুমের মধ্যে এসে মা জোরে জোরে ডাকতে লাগলো, আভা কলেজে কখন যাবি, তাড়াতাড়ি ওঠ, 9টা বাজে। মায়ের কথা শুনে সঙ্গে সঙ্গে উঠে পড়লাম। 9টা বাজে, 10টায় ক্লাস। তাড়াতাড়ি করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে কালো একটা 3 পিস পরে মুখে একটু ফেস পাউডার দিয়ে চুলগুলো বেরুনি করে রেডি হয়ে নিচে নামলাম। মা তাড়াতাড়ি খেতে দাও, দেরি হচ্ছে। একটু জুস আর একটা পাউরুটি খেয়ে বাহির হতে যাব, এমন সময় পিছন থেকে বড় আম্মু বলে উঠল, একা যাচ্ছিস কেন? আয়ান তো বাড়িতে আছে, ওকে বল গিয়ে রেখে আসবে। বড় আম্মু, তোমার ছেলেকে কেন এত কষ্ট করে রেখে আসতে হবে? আমি একা যেতে পারবো। কিন্তু বড় আব্বু আমার কোনো কথাই শুনলেন না। শেষে বাধ্য হয়ে আয়ান ভাইকে ডাকতে ওনার রুমে যেতে হচ্ছে। কালকে ভাইয়ের হাতে থাপ্পড় খাওয়ার পর থেকে ওর রুমে যেতে ভয় লাগতেছে, না জানি আবার থাপ্পড় দেয় নাকি। হাজার ভয় নিয়ে ওনার রুমের সামনে দাঁড়িয়ে আছি। সাহস করে দরজায় নক করলাম, কিন্তু কোনো জবাব এলো না। দরজা ধাক্কা দিতেই খুলে গেল। রুমের ভিতর গিয়ে দেখি কেউই নাই। আয়ান ভাই আবার কোথায় গেল? বাথরুমেও নাই। আয়ান ভাইয়াকে না পেয়ে বাহির হতে যাব, এমন সময় কে জানি আমাকে দেয়ালের সঙ্গে চেপে ধরলেন। আমি ভয়ে চমকে উঠলাম। শরীরে পারফিউমের গন্ধটা আমার খুঁজছে না, এজন্য বুঝতে আর বাকি রইল না মানুষটাকে। হাতে চেপে ধরার কারণে অনেক ব্যথা পাচ্ছি, হাত ছাড়ানোর চেষ্টা করতেছি, কিন্তু ওনার শক্তির সাথে পেরে উঠতেছি না। কান্না সুরে ভাইয়াকে বললাম, হাতে লাগতেছে, ছেড়ে দেন প্লিজ। হয়তো কথাটা কাজে দিল, আস্তে আস্তে হাতটা ছেড়ে দিল। বলল, আমার রুমে কেন আসছিস? কালকে থাপ্পড়ের কথা মনে নাই নাকি? আরো খেতে চাস? না না ভাইয়া, আমি আপনার রুমে আসতে চাইনি। বড় আম্মু পাঠালেন, বললেন আপনি আমায় কলেজে রেখে আসবেন। আমাকে কি তোর কাজের লোক মনে হয় যে আমি তোকে কলেজে নিয়ে যাবো আর নিয়ে আসবো? আয়ন ভাইয়ের কথা শুনে মেজাজটা গরম হয়ে গেল। আমার আর কোনো ইচ্ছেই নেই আপনার সাথে যাওয়ার, আমি একাই যেতে চেয়েছিলাম, বড় আম্মু জোর করে আপনার কাছে পাঠালো বলে বাইরে চলে আসলাম। কিরে, তুই একা যাচ্ছিস কেন? আয়ন কই? বড় আম্মুর কথাটা শুনে রাগটা আরো বাড়লো। চিৎকার করে বললাম, তোমার গুণধর ছেলে আমাকে বলে আমি কি তোর কাজের লোক যে তোকে কলেজে নিয়ে যাবো আবার নিয়ে আসবো? সব হয়েছে তোমার জন্য। তোমাকে বললাম আমি একা যাইতে পারবো, তুমি পাঠালে শুধু শুধু অপমান করলা, আমাকে কত কথা শোনালো সাথে সাথে। বড় আব্বু সেখানে এসে বলল, কি আয়ান, তোর এত বড় সাহস আমার ছোট মামনিকে বকা দেশ? ও আসুক, ওর মাইট দিব। বড় আব্বুর কথায় হেসে গিয়ে জড়িয়ে ধরে বললাম, তুমি একমাত্র যে আমাকে এতটা ভালোবাসো। বাড়ি থেকে বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, এমন সময় আয়ান ভাই বাইক নিয়ে সামনে এসে দাঁড়ালেন। তাড়াতাড়ি বাইকে উঠ, তোর মতো আমি না, আমার অনেক কাজ আছে, আমার সময়ের অনেক মূল্য।
আয়ান ভাইয়া বলার পরেও বাইকে উঠতেছি না দেখে ভ্রুকুচকে আগের দিকে তাকিয়ে আমাকে বলল, কিরে কি সমস্যা, উঠতেছিস না কেন? আমি কোনো কথা বলতেছি না দেখে আয়ান ভাই রেগে জোর করে টেনে নিয়ে আমাকে বাইকে বসালেন। আমি বাইক থেকে নামতে যাব, তখন আয়ান ভাইয়া বলল, যদি নামছিস তো ছোট মাকে বলে দিব যে তুই কলেজে গিয়ে ছেলেদের প্রপোজ করে বেড়াস। সত্যি সত্যি মাকে যদি বলে দেয় তাহলে তো আমার কলেজে আসে বন্ধ করে দিবে। আয়ান ভাই যা বলবেন মা তাই বিশ্বাস করবেন, এতে করে কোনো সন্দেহ নেই। কারণ মা আয়ান ভাই বলতেই পাগল, আমার থেকেও ওনাকে বেশি ভালোবাসেন। বাধ্য হয়ে আয়ান ভাইয়ের বাইকেই চড়তে হলো। ধরে বস, নয়তো পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট করবি, তখন তো আবার তোর মা বাবা আমার নামে মার্ডার কেস ফাইল করবে। আয়ান ভাই জোরে বাইক চালাতে লাগলেন, তখন পড়ে যাব এমন অবস্থাতে তাই তাকে ধরে বসলাম। কলেজ গেটের সামনে এসে বাইক থামালো। বাইক থেকে নেমে কলেজের ভিতরে যাব এমন সময় কলেজে পড়তে রেখে যাচ্ছি, যদি আর কখনো শুনতে পাই তুই আবার কোনো ছেলেকে প্রপোজ করেছিস বা কোনো ছেলের আশেপাশেও দেখেছি, সেদিন তোকে হাত পা ভেঙে বাড়িতে বসিয়ে রেখে দিব। আয়ান ভাইয়ের কথা শুনে ভয় পাইলাম, কারণ ওনাকে বিশ্বাস নাই হাত পা ভেঙে বাড়িতে বসিয়েও রাখতে পারেন। কলেজের ভিতর গিয়ে সিমি আর রুহিকে খুঁজতে লাগলাম। ওদের শুধু পাই মেরে তক্তা বানায় দিব। হাজার হাজার গালি দিচ্ছি ওদের দুজনকে, আর খুঁজতেছি সারা কলেজ খুঁজে ওদেরকে পেলাম না। পরে জানতে পারলাম ওরা আজকে কলেজে আসেনি। মনটা খারাপ হয়ে গেল, যতই বকা দিয়ে ওদের, কিন্তু ওদের ছাড়া তো ভালোই লাগে না, ক্লাস করতে ভালো লাগছে না। তাই কলেজের আম গাছটার নিচে একা একা গিয়ে বসে রইলাম। তখনই রাকিব ভাই আমার সামনে এসে হেসে বলতেছে, কেমন আছো? আমি তো ভয় কথাই বলতেছি না, যদি আয়ন ভাই জানতে পারে কি হবে। আমি রাকিব ভাইয়ের সাথে কথা না বলে চলে আসতে যাব, ঠিক তখনই তিনি বললেন, আভা চলো ঘুরতে যাই। আমি কোনো কথাই বললাম না। আমি বললাম, না ভাইয়া আপনি যান, আমার সময় হবে না, বাসায় যেতে হবে, দেরি হলে মা বকবে, আর আপনি আমার সাথে কথা বলতে আসবেন না। তুমি তো কালকে আমায় বললে তুমি আমাকে ভালোবাসো, তাহলে আজকে এসব কি বলতেছো? দেখুন ভাইয়া, কালকে যা বলছি সব মিথ্যা, আমি আপনাকে ভালোবাসি না। সিনিয়র রুহি আমাকে সাহসের পরীক্ষা দিতে আপনাকে প্রপোজ করতে বলছিল, তাই বাধ্য হয়েছিলাম। আমি তো তোমাকে সত্যি ভালোবাসি আভা, আপনি আমাকে ভালোবাসলে তো হবে না, আমি তো আপনাকে ভালোবাসি না, তাই আমার পিছনে ঘুরবেন না। আমার পরিবার জানতে পারলে আমার সমস্যা হবে, আশা করি বুঝতে পারছেন। এই কথা বলে ওখান থেকে উঠে কলেজের বাইরে এসে রিক্সায় উঠলাম। কলেজে আর ভালো লাগতেছে না, তাই বাসায় চলে যাচ্ছি। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ব্যাগের মধ্যে ফোনটা খুঁজতেছি আর দরজার দিকে এগিয়ে যাচ্ছি। হঠাৎ করে দরজার সামনে কারোর সাথে ধাক্কা খেয়ে ধপাস করে পড়ে গেলাম। কে আমার কোমরটা অকালে ভেঙে দিল বলে গালি দিতে দিতে উঠে পাশের ব্যক্তিটাকে দেখে অবাক, কারণ আমি যার সাথে ধাক্কা খেয়েছি সে আর কেউ নয়, আয়ান ভাইয়ার বেস্ট ফ্রেন্ড আবির ভাইয়া। তাকে আমি ছোটবেলা থেকেই চিনি। আবির ভাইয়া অনেক ভালো, আয়ান ভাইয়ের মতো বকা দেয় না। আগে বাসায় আসলেই আমার জন্য চকলেট নিয়ে আসতো। মাঝখানে কয়েক বছর আবির ভাইয়াকে আমাদের বাসায় আসতে দেখিনি, কোথায় জানি থাকতো। আবির ভাইয়া আমার কাছে এসে বলল, কি রে আভা, তুই তো অনেক বড় হয়ে গিয়েছিস, তোর সাথে ধাক্কা খেয়েছি বলে আমাকে গালি দিলি, দোষ তো তোর ছিল, তুই অন্যদিকে তাকিয়ে হাঁটতেছিলি। সরি ভাইয়া, আমি আপনাকে দেখতে পাইনি, অন্য কেউ মনে করে গালি দিছি বলে ওখান থেকে দৌড় দিলাম। দরজায় এসে দেখি আয়ান ভাইয়া আমার দিকে রক্তচক্ষু নিয়ে তাকায় আছে, মনে হচ্ছে এখনই চোখ দিয়ে সবকিছু পুড়িয়ে ছারখার করে দিবে। আয়ান ভাইয়ের চোখের দিকে তাকিয়ে ভয় পেলাম। আমার কপালে শনি আছে আজ, আমার অবস্থা শেষ। কিন্তু উনি এত রেগে আছেন কেন? আমি তো কিছুই করিনি। মাথা নিচু করে আয়ান ভাইয়ের সামনে গিয়ে বাসায় এসে সোজা রুমে চলে গেলাম। তখনই আবির ভাইয়া বাসায় প্রবেশ করলেন। মা আর বড় আম্মুকে উনি সালাম দিলেন, কেমন আছেন জিজ্ঞেস করলেন। মা আর বড় আম্মু বলতে লাগলো, আবির তুমি আমাদের আপন ভাবো না, যদি ভাবতে তাহলে এতদিন না এসে থাকতে না। আমার আয়ান আর তোমাকে যদি একই চোখে দেখতাম, সেই তুমি কিনা হারিয়ে গেলে আর আমাদের বাসায় আসলে না। সরি আন্টি, এমন আর হবে না, এখন থেকে প্রায় সময় আপনাদের বাসায় আসবো। রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে নামলাম খাওয়ার জন্য। খাবার টেবিলে আয়ান ভাইয়া আর আবির ভাইয়াকে খাবার দেওয়া হয়েছে। আবির ভাইয়া মা আর বড় আম্মুকে বলতেছেন, আমি খাবারগুলো অনেক মজা হয়েছে, কতদিন পর তোমাদের হাতে রান্না খেলাম বলো তো। কি রে আভা, দাঁড়ায় আছিস কেন? আয়ানের পাশে বস, খাইতে দিচ্ছি। না বড় আম্মু থাক, ওনারা খেয়ে নিক, আমি পরে খাবো। কেন আভা, আমাদের সাথে কি তোমার কোনো অসুবিধা? না আবির ভাইয়া, তেমন কিছু না। আচ্ছা বসতেছি বলে আয়ান ভাইয়ের পাশের চেয়ারে বসলাম। উনি আমার দিকে শান্ত চোখে একবার তাকালেন, তারপর আবার খাওয়ায় মনোযোগ দিলেন। বিকেলবেলা আবির ভাইয়া আর আয়ান ভাইয়া দুই বন্ধু মিলে ছাদে আড্ডা দিচ্ছে। মা 2 মগ কফি আমার হাতে দিয়ে বললেন, যা আভা, কফিগুলো তোর আয়ান ভাইয়া আর আবির ভাইয়াকে দিয়ে আয়। মা আমি যেতে পারবো না, তুমি দিয়ে আসো। আমায় কেন বলতেছো? আমার কাজ আছে, তুই দিয়ে আয়। মাকে বলে আর কোনো লাভ নেই, যেতে হবে যেহেতু বলছে তো যেতেই হবে, তাই ছাদের দিকে পা বাড়ালাম। একটা কফির মগ আবির ভাইয়াকে দিলাম। আবির ভাইয়া মুচকি হেসে বলল, ধন্যবাদ পিচ্ছি। আমিও হালকা হেসে দিলাম। আয়ান ভাইয়াকে কফির মগটা দিতে গিয়ে হাত কাঁপতে লাগলো, যদি কিছু বলে। আমাকে আবার অবাক করে দিয়ে আয়ান ভাইয়া বললেন, আমি কি তোকে মেরেছি নাকি, গালাচ্ছি যে ভয় পাচ্ছিস? আমার কফিটা নিন বলে কফিটা দিয়ে তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। আর ভাবতে লাগলাম, আয়ান ভাইয়ের এত পরিবর্তন কেন? বকা দিল না, শান্তভাবে কথা বলল। যাকে আমি কেন এত ভাবতেছি বলে রান্নাঘর থেকে বড় আম্মুর কাছে চলে গেলাম। সারাদিন আড্ডা দিয়ে সন্ধ্যার সময় আবির ভাইয়া সবার থেকে বিদায় নিয়ে ওনার বাসায় চলে গেলেন। সন্ধ্যার সময় পড়তে বসেছি।
কিন্তু ফিজিক্স পড়াটা কিছুতেই মাথায় ঢুকছে না। এই জন্য বই সামনে নিয়ে বসে আছি। বড় আম্মু আমার রুমে এসে বই নিয়ে বসে থাকতে দেখে বলতেছে, কি রে মা, বই নিয়ে বসে আছিস কেন? আর বলো না আম্মু, এই ফিজিক্স পড়াটা কিছুতেই বুঝতে পারছি না, আর তুমি তো জানো আমি ফিজিক্সে কতটা কাঁচা। আচ্ছা এই ব্যাপার তো আয়ানকে বললেই তো হয়, এইসব তো ফিজিক্স কেমিস্ট্রি ও অনেক ভালো পারে। না না আম্মু, আয়ান ভাইকে বলতে হবে না, উনি বকা দিবেন। আমার কি দরকার শুধু শুধু বকা খাওয়ার? আয়ান তোকে কেন বকবে? আচ্ছা দাঁড়া, আমি ওকে বলতেছি তোকে পড়াটা বুঝিয়ে দিতে, আর যেন কোনো বকা না দেয় সেটাও বলবো। আয়ান, রুমে আছিস? আসবো? হ্যাঁ আম্মু আসো। আমার রুমে আসার জন্য তুমি পারমিশন চাচ্ছ? আম্মু তুমি যখন ইচ্ছা আসতে পারো, কোনো পারমিশন লাগবে না। আচ্ছা শোন, আভা ওর ফিজিক্স পড়াটা বুঝতে পারছে না, ওকে একটু বুঝিয়ে দিয়ে আয় না বাবা। যার দরকার সে আসুক, তুমি কেন আসছো? তুই নাকি আভাকে বকা দেস, এই ভয়ে ও তোর কাছে পড়তে আসতে চায় না। কে বলছে আভা? তোমাকে বলছে আভা যে আমি ওকে বকা দেই? এত কিছু বলতে চাই না, ওকে পড়া বুঝিয়ে দিতে বলছি, তুই ওকে বুঝিয়ে দিয়ে আয়। আর শোন, ওকে বকাবকি করবি না। আয়ান মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। আভা এখনো বই নিয়ে সামনে বসে আছে। তখনই দরজাটা খোলার শব্দ হলো। তাকিয়ে দেখি আয়ান ভাইয়া আমার রুমের ভিতরে আসছে। তুই নাকি পড়া বুঝতে পারছিস না, তাই আম্মু আমাকে পাঠালো। আমি বললাম হ্যাঁ, তা পড়া বুঝতে পারতেছিস না সেটা আমাকে গিয়ে বললেই তো হয়, আর আম্মুকে নাকি তুই বলছিস আমি তোকে বকা দিই? সাহস করে বললাম হ্যাঁ, যা সত্যি তাই তো বলছি, শুধু বকা না, সেদিন আমার কোনো দোষ ছিল না, তাও তুমি আমায় অনেক থাপ্পড় মারছো, তুমি অনেক খারাপ। আয়ান ভাইয়া আমার কাছে এসে বসলো। সরি, সেদিন আমি কোনো কিছু না বুঝিয়ে তোকে থাপ্পড় মেরেছি, পরে জানতে পেরেছি তাতে তোর কোনো দোষ ছিল না, কিন্তু তুই ওদের কথা শুনে ওই ছেলেকে প্রপোজ করতে যাবি কেন? আর যেন এরকম কখনোই না হয়, কোনো ছেলের সাথেই মিশবি না, কথা বলবি না, ঠিক আছে? আমি মাথা নাড়ালাম। কোন পড়াটা বুঝতে পারছিস না সেটা বাহির কর। পড়াটা বাহির করে বইটা আয়ান ভাইকে দিলাম। উনি কত সুন্দর করে আমাকে বুঝিয়ে দিলেন। বুঝতে পারছিস তো? আমি হাসি মুখে বললাম হ্যাঁ, এতক্ষণ বুঝতে পারছি ভাইয়া, ধন্যবাদ। ভাইয়া আমার দিকে তাকিয়ে আছে, আমিও তাকাতেই চোখাচোখি হয়ে গেল। ওনার চোখে কি যেন একটা মায়া কাজ করছিল। আমি চোখ নামিয়ে নিলাম। ভাইয়া পড়া বুঝিয়ে দিয়ে রুম থেকে যাবার আগে হঠাৎ আমার হাতটা ধরে কপালে কপাল ঠেকিয়ে বলতে লাগলো, তুই আমার মনের আকাশের ওই শুকতারা, অন্ধকার রাতের জোনাকের আলো, যার দিকে তাকিয়ে থাকলেও ফুরাবে না মুগ্ধতা। আমি অবাক হয়ে আয়ন ভাইকে দেখতেছি আর ভাবতেছি উনি এসব কি বলতেছেন আর কাকে বলতেছেন, কিছুই বুঝতে পারতেছি না। মুখ ফুটে আপনি এসব কি বলতেছেন আয়ন ভাইয়া, আমি কিছুই বুঝতেছি না। ভাইয়া আমার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, তোকে বুঝতে হবে না, বলে আমার কপালে একটা চুমু খেয়ে চলে গেল। আমি তো থ মেরে বসে আছি। কি হলো, এটা আয়ন ভাইয়া আমাকে চুমু খেলো, কিন্তু কেন ভেবে কিছুই পাইলাম না, তাই ভাবনা বাদ দিয়ে দিলাম। তখনই মা আমাকে খাওয়ার জন্য ডাকতে লাগলো। কি রাভা, তোর পড়া হয়নি? নিচে আয়, খেয়ে যা, তোর জন্য সবাই অপেক্ষা করতেছে। খাওয়ার জন্য নিচে গিয়ে দেখি ডাইনিং টেবিলে আব্বু, বড় আব্বু আর আয়ন ভাই বসে আছে। আভা আয় মা, খেতে বস, তোর জন্য অপেক্ষা করতেছি। আমাদের আবার খেয়ে কাজের জন্য রাতে একটু বাইরে যেতে হবে। আব্বুর পাশের চেয়ারে বসে পড়লাম। আম্মু আর বড় আম্মু সবাইকে খেতে দিয়ে দিল। খাবার মুখে দিব এমন সময় আয়ন ভাইয়ের দিকে চোখ গেল। উনি দেখি আমার দিকে তাকিয়ে আছে। আমি তাকানোর সাথে সাথেই চোখ সরালেন। আমিও ভাবতেছি ওনার আবার কি হলো, 2 দিন থেকে ওনার অনেক পরিবর্তন। কোনো গালি থাপ্পড় কিছুই দিচ্ছে না, ধমকাচ্ছে না, ভালোই হলো। যাকগে, আমি কেন অত ভাবছি, ভালো হলেই ভালো, আমারই ভালো, আর থাপ্পড় খেতে হবে না। খাওয়া শেষ করে উঠে নিজের রুমের দিকে যাচ্ছি, তখনই বড় আম্মু বলল, আভা শোন, কালকে তোর জন্য একটা সারপ্রাইজ দিব। আমি ভ্রু কুচকে বললাম, কিসের সারপ্রাইজ বড় আম্মু? সেটা তো এখন বলা যাবে না, কালকে সকালেই দেখতে পাবি। রুমে গিয়ে বুঝতে চেষ্টা করতেছি কিসের সারপ্রাইজ হতে পারে, কিন্তু আমার এই গোবর পোড়া মাথায় কিছুই আসতেছে না। তাড়াতাড়ি ঘুমাই বলে বেডে শুয়ে পড়লাম। চোখ বন্ধ করতেই সন্ধ্যার সময় আয়ন ভাইয়ের হাতে হাত রাখা, কপালে চুমু খাওয়ার দৃশ্যটি ভেসে উঠল। অমনি চোখ খুললাম। আমি এসব কি দেখতেছি বলে নিজের মাথায় নিজেই চড় মারলাম, তারপর আবার ঘুমিয়েও গেলাম। সকালে ঘুম থেকে উঠে নিচে কারো গলার আওয়াজ শুনতে পাচ্ছি। কণ্ঠটা খুবই পরিচিত। কে আসছে দেখার জন্য নিচে যেতেই দেখি কেউই নাই। এই তো সবার কথাই শুনতে পাচ্ছিলাম, গেল কই সবাই? তখনই পিছন থেকে দেখি কেউ একটা হাত দিয়ে আমার চোখ ধরল, আর বড় আম্মু বলতেছে, কে এটা বলতো? আমি চোখে হাত রাখা হাতের উপর দুটো হাত রেখা বোঝার চেষ্টা করলাম কে, কিন্তু বুঝতেই পারলাম না। তখন বড় আম্মুকে বললাম, কে এটা? বুঝতে পারতেছি না, তুমিই বলো। তখন নিশি আপু, মানে আয়ন ভাইয়ের বোন, আমার চোখ ছেড়ে দিয়ে সামনে এসে বলল, আভা তুই আমাকে চিনতে পারলি না? আরে আপু, তুমি চোখ ধরেছিলে, কিভাবে চিনবো? বলে আপুকে জড়িয়ে ধরলাম। মা আর বড় আম্মু তো আপুকে পেয়ে অনেক খুশি। আপু পড়ালেখার জন্য হোস্টেলে থাকতো, আপু এবার অনার্স প্রথম বর্ষে পড়ে। অনেকদিন পর বাসায় আসলো, তো আপুকে আমরা সবাই অনেক মিস করি, কারণ আপু আমাদেরকে অনেক ভালোবাসে। বলতে গেলে সবাই ভালোবাসে, শুধু আয়ন ভাইয়া ছাড়া। আমাকে কি কেউ দেখতে পাচ্ছে না? কথাটা শুনে আপুর দিকে তাকিয়ে দেখি আয়ন ভাইয়া দাঁড়িয়ে আছে। তোকে কেন দেখতে পাবো না বাবা, তুই তো আমাদের একটা সোনার টুকরো ছেলে। আমি ভেঙচি কেটে বললাম, ঢং দেখলে বাঁচি না,
সারাদিন তো বাসায় থাকেন, আপনাকে দেখার কি আছে? দেখছো ছোট মা, তোমার মেয়ের কথা আমাকে কিভাবে করে বলতেছে। এই কথা শুনে আম্মু তো রেগে গেল। এটা কেমন কথা আভা, দিন দিন বেয়াদব হয়ে যাচ্ছিস। আমার আয়ন বাবা কি তোর মতো অকর্মণ্য নাকি? তুই তো শুধু খাস আর ঘুমাস, পড়ার নামে ঘন্টা। থাম ছোট, তুই আয়নের বিষয়টা একটু বেশিই বলতেছিস। আমার আভা মামনি কম কিসের? সে পড়ালেখায় এতটাও খারাপ না। সবার মতো ওকে ব্রিলিয়ান্ট হতে হবে এমন তো কোনো কথা নেই। বড় আম্মুর কথা শুনে আল্লাদি হয়ে বড় আম্মুকে জড়িয়ে ধরে বললাম, আমার মিষ্টি বড় আম্মু, তুমি আমাকে ভালোবাসো আর কেউই বাসে না বলে আয়ান আর আম্মুর দিকে তাকিয়ে ভেঙচি কাটলাম। নিশি আপু অনেক টায়ার্ড, আপু ফ্রেশ হতে চলে গেল রুমে। আম্মু আর বড় আম্মু রান্নাঘরে চলে গেল আপুর পছন্দ মতো রান্না করতে। এখন আমি আর আয়ান ভাইয়া আছি, ভয় লাগতেছে। তখন তো সাহস করে ওনাকে কথা শোনালাম, এখন যদি আবার থাপ্পড় মারে, সাহস কি একটু বেশি হয়ে গেছে নাকি বলে উনি আমার কাছে আসলেন। না না, আমি আমি ওভাবে বলতে চাইনি, বিশ্বাস করুন, আমি আর কখনো বলবো না। আম্মুকে কি বলছিস? তোকে কেউ ভালোবাসে না? আমি চুপ করে আছি। উনি আমার কানের কাছে মুখে এনে বলেন, ভালোবাসা লাগবে তোর? আমার ভালোবাসার ভার সইতে পারবি? আমি ওনার কথা শুনে লজ্জায় মরে যাই। কি একটা অবস্থা! কিন্তু উনি এরকম লাগাম ছাড়া কথা বলতেছে কেন? দৌড়ে চলে গেলাম। আর পর রুমে এসে হাঁপাতে লাগলাম। কি বললো এগুলো উনি? উনি কি আমায় পছন্দ করেন? না, আমি এগুলো কি ভাবতেছি? উনি কেন আমায় পছন্দ করবে? বেশি বেশি ভাবতেছি। রেডি হলাম কলেজে যাওয়ার জন্য। নিচে গিয়ে আম্মু বলল, আভা খেয়ে যা, না খেয়ে যাবি না কিন্তু। না আম্মু, খাওয়ার সময় নেই, দেরি হচ্ছে, বাইরে গিয়ে কিছু খেয়ে নিব বলে কলেজে চলে গেলাম। ভিতরে গিয়ে দেখি সিনিয়র রুহি আমার জন্য অপেক্ষা করতেছে। আমি ওদের কাছে গিয়ে বসলাম। আগামী 2 দিনের সমস্ত ঘটনা ওদের খুলে বললাম। আমার কথা শুনে রুহি বললে উঠল, আমার ক্রাশ আয়ান ভাইয়া থাপ্পড় মেরেছে? আহা, ভালোই তো, হাতের ছোঁয়া পেয়েছিস। ইস, আমি তো তার হাতের ছোঁয়া পাওয়ার জন্য প্রতিদিন থাপ্পড় খেতেও রাজি। তো জানা, থাপ্পড় খেয়ে আয়, তখন বুঝবি হাতের ছোঁয়া কেমন লাগে। আরে দোস্ত, রাগ করতেছিস কেন? রুহি এসব মজা করে বলতেছে, কিন্তু আমার এক জায়গায় বেশ খটকা লাগতেছে। কোন বিষয়ে আবার তোর খটকা লাগতেছে দোস্ত? এই যে আয়ন ভাইয়ের তোকে চুমু খাওয়া নিয়ে। আমার মনে হয় আয়ন ভাইয়া তোকে ভালোবাসে। না রে, উনি কেন আমায় ভালোবাসতে যাবে? উনি তো আমার খালি বকা দেন। তুই গাধি, তাই বুঝবি না। মানে হচ্ছে তোকে ভালোবাসে আয়ন ভাইয়া। সত্যি কি আয়ন ভাই আমাকে ভালোবাসে? আচ্ছা, এসব কথা বাদ দিই, চল ক্যান্টিনে যাই, আমার খুব খিদে পেয়েছে বলে 3 বান্ধবী চলে গেলাম ক্যান্টিনে। ক্যান্টিনে গিয়ে 3 জনের জন্য 3টা বার্গার আর স্যান্ডউইচ অর্ডার দিলাম। একটু পর বার্গার আর স্যান্ডউইচ চলে আসলো। আমরা খাওয়া দাওয়া শুরু করে দিলাম। খাওয়া শেষে বিল দিতে যাব, তখনই রাকিব ভাইয়া আমাদের সামনে এসে দাঁড়ালেন। কি সমস্যা রাকিব ভাইয়া, সামনে এসে দাঁড়ান কেন? আমি তোমাকে সত্যিই ভালোবাসি আভা, তুমি একটু বোঝার চেষ্টা করো। আমি তোমার জন্য সবকিছু করতে রাজি, তুমি যা বলবে তাই করব। প্লিজ আভা, আমাকে ফিরিয়ে দিও না। আভার হাত ধরে বলতে লাগলো রাকিব। ওইদিকে একটা ছেলে ফোন করে বলল, হ্যালো স্যার। একটা ছেলে ম্যামের হাত ধরে কি জানি বলতেছে। এটা শুনে ফোনের ওপাশে থাকা মানুষটা রাগে ফেটে যাচ্ছে আর বলতেছে, কতবার বললাম কোনো ছেলের আশেপাশে যেন না দেখি, তবুও শোনে না। এপাশের ছেলেটা বলল, আমি কলেজের পাশে আছি, 2 মিনিটে আসছি, তুমি ওদের উপর নজর রাখো। ওকে স্যার, আমি যা বলবো তাই করবেন তো রাকিব ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, বলেই দেখো না, তোমার জন্য আমি জানও দিতে হাজির। আপনাকে এসব কিছু করতে হবে না। আপনি যদি সত্যি সত্যি আমার কথা শুনে থাকেন, তাহলে আমাকে ভালোবাসার কথা আমার সামনে বলবেন না, এমনকি আমার সামনেও যেন আপনাকে আর কখনো না দেখি। আচ্ছা, আমি তোমার কাছে ভালোবাসার কথা বলতে আসবো না, কিন্তু তার আগে প্রত্যাখ্যান করার কারণটা জানতে চাই। তুমি কি কাউকে ভালোবাসো? আয়ান এসে ক্যান্টিনের একপাশে লুকিয়ে ওদের কথা শুনছে। আয়ানও শুনতে চায়। আভা কি বলে? হ্যাঁ, আমি অন্য কাউকে ভালোবাসি, চোখ বন্ধ করে বলল আভা। আভা অন্য কাউকে ভালোবাসে? এটা শুনে আয়ানের রাগে হাত মুট করে নিচ্ছে। তোমার অন্য কাউকে ভালোবাসা বাহির করব? বাড়ি চলো আগে। কিভাবে বিশ্বাস করব তুমি সত্যি বলতেছো? এমন তো হতে পারে তুমি আমার হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মিথ্যা বলতেছো। কি আশ্চর্য, আমি আপনাকে মিথ্যা বলতে যাব কেন? আচ্ছা মানলাম তুমি সত্যিই বলতেছো, তাহলে ছেলের নাম বলো, কোথায় থাকে, কি করে শুনি, তাহলে প্রমিস চলে যাব একেবারে। সত্যি? এই রে, এবার কার নাম বলবো? এই আভা, এবার কার নাম বলবি? কানে কানে সিমি বলল। সেটাই তো ভাবতেছি রে সিমি, এবার কার নাম বলবো? রুহি বলল, এই আভা, তুই আয়ান ভাইয়ের নাম বল, ওনাকে কলেজে সবাই চিনে। ভাইয়ার নাম শুনলে রাকিব ভাইয়ার বিরক্ত করবে না? রুহির কথা শুনে ওর দিকে তাকিয়ে বললাম, ওনার নাম বলবো? উনি যদি জানতে পারে আমাকে মেরে তক্তা করে দিবে। আরে আয়ান ভাই তো এখানে নেই, উনি শুনতেই পারবে না। বল, কি হলো? এত কি তোমরা কানাকানি বলছো? এই নাম বলতে এতক্ষণ লাগে নাকি? আমি যা ভাবতেছি তাই? তুমি মিথ্যা বলতেছো, এরকম কেউই নাই। রাকিবকে আর কিছু বলার সুযোগ না দিয়ে আভা বলে উঠল, আমি আয়ান ভাইয়াকে ভালোবাসি আর ওনাকে আমি চাই। আশা করি বুঝতে পারছেন। আভা আয়ানের নাম নেওয়াতে চমকে উঠল আর মনে মনে ভাবতে লাগলো, আভা আমাকে ভালোবাসে? কই, ওকে দেখে তো মনে হয়নি কখনো, হয়তোবা আমার ভয় বলেনি। এই বলে মুচকি হাসলো আয়ান। আয়ান মানে যে তোমার চাচাতো ভাই? অবাক হয়ে জানতে চাইল রাকিব। হ্যাঁ, উনি আমার চাচাতো ভাই, আমি ওনাকে ভালোবাসি। ভালো থাকবেন, আসি।
বলে আভা আর ওর বান্ধবীরা ওখান থেকে চলে গেল। আভার কথা শুনে আয়ানও আড়াল থেকে চলে গেল। কলেজ শেষে সিমি আর রুহি আভাকে বিদায় দিয়ে বাড়ি চলে গেল। আভাদের বাড়ি ওদের বাড়ির অন্য পাশে, তাই একসাথে আর যাওয়া হলো না। আভা রিক্সার জন্য অপেক্ষা করতে করতে একটা রিক্সা পেয়ে গেল। মামা যাবেন? হ্যাঁ যাবো, উঠাবো হ্যান। আয়ান বাসায় এসে দেখে নিশি টিভিতে কার্টুন দেখতেছে। কিরে এত বড় হলি তবুও কার্টুন দেখা বাদ দিলি না? তোকে যে কে বিয়ে করবে তার কপালে দুঃখ আছে, দুঃখ ছাড়া কিছুই নাই। দেখা যাবে বিয়ের পর বাচ্চা হলে দুজন মিলে মারামারি লাগাবি। কার্টুন দেখা আর খাওয়া নিয়ে বাচ্চাগুলো একটু ছাড়, কয়দিন পর বিয়ে দিলে বাড়ি থেকে দূর করে দিব। নিশি রেগে বলল, আমায় বিয়ে করার জন্য ছেলের লাইন লেগে থাকে, শুধু হ্যাঁ বলার অপেক্ষা। আর তুমি আমায় অপমান করতেছো ভাইয়া। দেখো তোমার কপালে বউ জুটবে না, এই বাড়িতে বউ আসবে না, বুঝলে? ভেঙচি কেটে নিশি আয়ানকে বলল, এই বাড়িতে কোনো বউ আসতে হবে না, বউ তো বাড়িতেই আছে, বাহির থেকে আসবে কিভাবে? কি বললে ভাইয়া? বউ বাড়িতে আছে মানে কি? তোর গবর মাথায় এসব ঢুকবে না, তাই বেশি মাথা ঘামাস না। বলে আয়ান মুচকি হেসে রুম থেকে চলে গেল। নিশি অবাক হয়ে নিজের ভাইয়ের দিকে তাকিয়ে রইল। আভা কলেজ থেকে বাসে এসে দেখে নিশি আপু টিভিতে কার্টুন দেখছে। কাঁধের ব্যাগটা সোফার উপর রেখে নিশি আপুর কাছে গিয়ে গায়ে লিয়ে দিলাম, খুব ক্লান্ত লাগছে আজকে আপু। কেন কলেজে গিয়ে বাচ্চাদের মতো দৌড়ঝাঁপ করে বেড়াস নাকি? আরে না আপু, আজকে ঝামেলা হয়েছে কলেজে। কি বলবো, কি হয়েছে সেটা তো আগে বল। আভা রাকিবের সাথে ঘটা সমস্ত ঘটনা নিশিকে খুলে বলল। কি কাণ্ড রে, তুই শেষ পর্যন্ত আমার ভাইরে তোর বয়ফ্রেন্ড বানালি? তোর ভাই অনেক হ্যান্ডসাম কিনা, এই জন্য সব মেয়েরা আমাকে বয়ফ্রেন্ড বানানোর জন্য সিরিয়াল দিয়ে থাকে। পাশ থেকে কথাটা বলে উঠলো আয়ান। এই রে, আয়ান ভাইয়া কথাগুলো শুনে ফেলেছে। উনি কি ভাববেন, আমায় আবার শাস্তি দিবেন না তো? নিজেকে এত হ্যান্ডসাম ভাবা বন্ধ করুন, আপনার থেকে রাকিব ভাইয়া বেশি হ্যান্ডসাম। তাই নাকি? তো রাকিবের প্রপোজাল অ্যাকসেপ্ট করলি না, আবার আমার নাম বললি, আমাকে নাকি ভালোবাসিস? বলে আয়ান হেসে উঠল। নিশি আপু, ওনাকে বলে দাও আমি ওনাকে ভালোবাসি না, শুধুমাত্র রাকিব ভাইয়ের পিছু ছাড়ানোর জন্যই ওনার নামটা বলছি। ওনার নাম না বললে রাকিব ভাই আমার পিছনে পড়ে থাকতো, তাই কারো এত ভাবনার দরকার নাই। আমার কথাটা শুনে আয়ান ভাইয়ের মুখটা আধারে ঢেকে গেল। নিজের হাতটা দিয়ে টেবিলের উপর বাড়ি মারল, হাতের পাশে থেকে ফুলদানিটা ছুঁড়ে মারল আর মেঝেতে পুরে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে ছিটিয়ে পড়লো। নিশি আপু আর আমি তো অবাক, ওনার এমন কারণ দেখে কোনো কারণই দেখলাম না এইরকম করার। ফুলদানি পড়ার তুমুল শব্দে বড় মা রান্নাঘর থেকে দৌড়ে বাহির হয়ে আসলো। কি হয়েছে, কি হলো, এত জোরে শব্দ হলো কেন? এসে দেখে আয়ান রাগে চোখ লাল হয়ে আছে। আয়ান, এসব কি পাগলামি? ফুলদানি ভেঙেছো কেন? আমার ইচ্ছে হয়েছে তাই ভেঙেছি আম্মু, কারো কোনো সমস্যা? না বাবা, তুই একটা কেন, সব ভেঙে ফেল, কোনো সমস্যা নেই। আম্মু কথাটা বলল। আমি আর নিশু আপু শুধু চেয়ে আছি তখন থেকে। চোখ গেল আয়ান ভাইয়ের হাত কেটে রক্ত পড়ছে গলগল করে। একই ভাইয়া, তোমার হাত থেকে তো অনেক রক্ত বাহির হচ্ছে। বলে আয়ান ভাইয়ের হাতটা ধরলাম। তোকে এত দরদ দেখাতে হবে না বলে আমাকে হাতটা ঝটকা টান দিয়ে ছাড়িয়ে দূরে চলে যেতে লাগলো। পিছন থেকে মা আর বড় আম্মু অনেকক্ষণ ধরে আয়ান ভাইকে ডেকে বলল, বাবা হাতটা ব্যান্ডেজ কর, তা না হলে ইনফেকশন হয়ে যেতে পারে। উনি তো কারো কথা শুনলেনই না, রুমে চলে গেলেন। কি হয়েছে নিশিমা, আমার আয়ান বাবা এমন রাগ করলো কেন? নিশ্চয়ই ফাজিল মেয়ে কিছু বলেছে। বলে মা আমার দিকে তেড়ে আসলো। আহ ছোট থামতো, সবসময় আভা মামুনিকে দোষারোপ করা বন্ধ কর। আভা কিছুই করেনি। ছোট মা, ভাইয়া হঠাৎ করে রেগে ফুলদানিটা ছুঁড়ে মারলো, এর কারণ আমরাও বুঝতে পারলাম না। বড় আম্মু রুম থেকে তুলো মেডিসিন আর ব্যান্ডেজ আমার হাতে দিয়ে বলল, যা তো মা, আয়নার হাতটা ব্যান্ডেজ করে দিয়ে আয়, অনেক রক্ত পড়তেছে দেখলি তো। কথাটা শুনে কেমন জানি বুকের ভিতর অনেকটা কষ্ট অনুভব করলাম। আচ্ছা বলে বড় আম্মুর কথা মতো আয়ন ভাইয়ার রুমে যাচ্ছি। একটু ভয় ভয় করতেছে, কিন্তু ভয় পেলে চলবে না, ওনার হাতটা ব্যান্ডেজ করতে হবে। আয়ন ভাইয়ার রুমের ভিতর দিয়ে দরজা বন্ধ। আয়ন ভাইয়া, দরজাটা একটু খুলুন। আয়ন এতক্ষণ বেডে বসে মাথা নিচু করে বসেছিল, আবার কথা শুনতে পেয়ে চল শক্ত হয়ে এলো। কি করতে এসেছিস আমার রুমে? যা যা বলতেছি, নয়তো খুব খারাপ হবে। এখন ওনার কথা ভয় লাগলো না, সাহস করে বললাম, দরজা খুলুন আগে প্লিজ, তারপর যা করার করবেন। একটু পর আয়ন ভাইয়া দরজা খুলে দিলেন। ওনার দিকে তাকিয়ে আছি, চোখগুলো কেমন লাল লাল হয়ে গেছে, হাতের রক্ত পড়া বন্ধ হয়নি। কতখানি কেটে গেছে, আমার খুব কষ্ট হচ্ছে, কান্না পাচ্ছে। কি করতে এসেছিস এখানে? বললাম না চলে যেতে। তবুও আর কিছু বলার সুযোগ না দিয়ে আভা আয়নকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আভা কেন এমন করলো সে নিজেও জানে না। আভা জড়িয়ে ধরায় আয়ন একটু শান্ত হলো, সেও দুহাত দিয়ে তাকে আগলে নিল। এই আভা, কাঁদতেছিস কেন? আপনার হাত দিয়ে রক্ত বাহির হচ্ছে। হ্যাঁ, তো রক্তই তো বাহির হচ্ছে, মরে তো যায়নি। কথা শুনে বুকের ভেতর ধক করে উঠলো। আমি ওনার মুখের উপর হাত দিয়ে বললাম, এরকম কথা কখনোই বলবেন না। কেন? বললে কি হবে? আর মরলে বা কারই কি? তুই তো আমার থেকে বেশি খুশি হবি, বকবেও না কেউ আর তোকে মারবেও না। ওনার কথাটা শুনে আরো বেশি করে কাঁদতে লাগলাম। এই চুপ, আর কান্না করিস না, আমার শার্টটা তো শেষ করলি। আভা কাঁদতে কাঁদতে বলল, আপনি মারলে বকলেও আমার আপনাকেই চাই, আপনি কখনো মরে যাওয়ার কথা বলবেন না। আমি মরলে তোর কি, আমারই সব, বুঝছেন? তুই তো আমাকে ভালোবাসিস না, রাকিবের থেকে বাঁচার জন্য মিথ্যা বলছিস।
আমার ভালোবাসার সাথে কি বড় আম্মু বড় আব্বু আপনাকে অনেক ভালোবাসে? আর আপনার প্রেমিকা নিশ্চয়ই আছে, সেখানে আমার ভালোবাসার কি দরকার ভাইয়া? আমার অন্যদের ভালোবাসার সাথে তোর ভালোবাসাও লাগবে। বাসবি আমায় ভালো? কোমল কণ্ঠে বললেন আয়ান ভাইয়া। আ আমি হ্যাঁ তুই কেন? আমি কি দেখতে খারাপ নাকি? আর কি বললি প্রেমিকার কথা? শুনে রাখ, আমার কোনো প্রেমিকা নেই। তোর জন্য আমি কোনো মেয়ের সাথে সম্পর্কে জড়াইনি, আর তোকেও জড়াতে দেইনি। এই জন্য এত শাসন করতাম। তোকে অন্য কোনো ছেলের সাথে দেখলে আমার সহ্য হয় না। আমি ফ্যালফ্যাল করে তাকিয়ে আছি। কি সব বলতেছেন উনি? এটাও কি সম্ভব? উনি আমাকে ভালোবাসেন? কই, আগে তো কখনোই কিছু বুঝতে পারিনি। কি ভাবছিস এত? না কিছু না। আমার গালের উপর হাত রেখে মুখটা উঁচু করে বলল, তুই কি আমার হবি রে? আমি কি বলবো বুঝতেই পারছিলাম না, এই জন্য বললাম, আপনার এই হাতটা দিন, ব্যান্ডেজ করে দিই আগে। ওনার হাতটা ধরে তুলো দিয়ে রক্তগুলো পরিষ্কার করে ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিলাম। আপনি থাকেন, আমি নিচে যাচ্ছি। আপনার খাবারটা আনতে বলে নিচে এসে আম্মুকে বললাম, আম্মু আয়ন ভাইয়ের খাবারটা দাও, উপরে দিয়ে আসি। উনি আসবেন না নিচে। আব্বু আর বড় আব্বু সোফায় বসেছিল। হ্যাঁ রে মামুনি, আয়নের হাত এখন কেমন আছে? বড় আব্বু, ব্যান্ডেজ করে দিয়েছি, এখন ঠিক আছে। আম্মু খাবারটা এনে আমার হাতে দিল। এই নে। খাবারটা নিয়ে আয়ন ভাইয়ের রুমে ওনার কাছে রেখে বললাম, খাবারটা খেয়ে নেবেন। আমার হাত তো কাটা, খাবো কিভাবে? তাই তো, ওনার হাত তো কাটা, উনি খাবে কিভাবে? আমি হাত ধুয়ে ওনার মুখের সামনে খাবার ধরলাম। উনি চুপচাপ ভদ্র ছেলের মতো খেতে লাগলো। খেতে খেতে আমার দিকে তাকিয়ে আছেন কেন? তোকে দেখার তৃষ্ণা আমার কোনোদিন মিটবে না রে। ইচ্ছে করে তোর দিকে সারা জীবন তাকিয়ে থাকি। ওনার কথা শুনে লজ্জায় মরে যায় অবস্থা। আপনি একটু রেস্ট নেন, আমি আসছি বলে প্লেটটা নিচের দিকে দিয়ে চলে আসলাম। কি রে আভা, ভাইয়াকে ভালোই তো খাবার খাইয়ে এলি, এরপর তোর মুখটা এমন লজ্জায় লাল হয়ে আছে কেন? কি যে বলো আপু, কই লজ্জা পাচ্ছি? ওনার হাত কাটা ছিল তাই খাইয়ে দিয়েছি, অন্য কিছু না। হয়েছে হয়েছে, আমার থেকে আর লুকাতে হবে না। আমি ভাইয়ার রুমে যেতে গিয়ে তোর আর ভাইয়ার কাহিনী দেখে চলে আসছি। লজ্জায় মাথা নিচু করে নিলাম। নিশি আপু সব দেখেছে, কি বলবো এখন? হয়েছে, এখন আর লজ্জা পেতে হবে না। আমিও চাই তুই আমার ভাইয়ের বউ হ। নিশি আপুর সামনে আয়ন ভাইয়ের বউ হওয়ার কথাটা শুনে লজ্জায় দৌড়ে ওখান থেকে রুমে এসে হাঁফাতে লাগলাম। সত্যি উনি আমায় ভালোবাসেন তাহলে? আমি নিজে নিজেকে প্রশ্ন করলাম, আমি কি ওনাকে ভালোবাসি? হয়তো না, আবার হয়তো হ্যাঁ। ভালো না বাসলেও ওনাকে আমার ভালো লাগতো। ওনার রাগের ভয়ে কিছুই বলতাম না। মুচকি এসে ধপাস করেই শুয়ে পড়লাম। সন্ধ্যায় আবির ভাই আমাদের বাসায় আসলেন। আবির ভাইয়াকে দেখে নিশি আপু কেমন করে যেন একধানে তাকিয়ে আছে। আবির ভাইয়া তাকাতে চোখাচোখি হতেই নিশি আপু চোখ সরিয়ে নিল। এই মানুষটাকে সে ভালোবাসে, কিন্তু মানুষটা হয়তো জানে না, কিংবা জেনেও না জানার ভান করে বলে মলিন হাসি হাসলো নিশি। সবার সাথে কথা বলে আবির আভা আর নিশিকে বলল, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, তুমি কেমন আছো ভাইয়া? আমিও ভালো আছি বলে নিশির দিকে তাকালো, কিন্তু নিশি কোনো কথা না বলে চলে গেল। নিশির চলে যাওয়ার দিকে তাকিয়ে আবির বলল, তুমি কি আমাকে ভালোবাসো সেটা আমি জানি, আর আমি নিজেও তোমাকে খুব ভালোবাসি পাগলি, কিন্তু সেটা প্রকাশ করি না। খুব শিগগিরই বাবা মাকে পাঠিয়ে তোমাকে আমার কাছে আনার ব্যবস্থা করতে হবে বলে মুচকি হেসে বলল, পাগলিটা মনে মনে এত অভিমান করে। আবির আয়ন ভাইয়ার রুমে গেল ওনাকে দেখতে। আমি ভাবতে লাগলাম, আবির ভাইয়া আর নিশিয়াপুর মধ্যে কিছু তো আছে, ওদের তাকানো দেখে বুঝে যাচ্ছিল। তবে যাই হোক, আবির ভাইয়া অনেক ভালো, নিশি আপুর সাথে ভালোই মানাবে।